ক্যালকুলাসের প্রেমে পড়ে গেলে ম্যান ভার্সেস ম্যাথ কোনোভাবেই দায়ী নয়। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরীকরণ লেকচার সিরিজের প্রথম ক্লাসে। এইচএসসি ওঠার পর থেকেই তোমরা মোটামুটি অন্তরীকরণ যুগজীকরণ বলে যে দুটো চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্সে একটা ধারণা পাও। অনেকেই বলে যে এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেকেই বলে এই চ্যাপ্টারটা অনেক কঠিন। চ্যাপ্টারটা বড় তবে কঠিন এটা আসলে ঠিক না। চ্যাপ্টারটা বিশাল, পরিধি অনেক, এই কারণে অনেকের কাছে এটা কঠিন লাগে। তবে চ্যাপ্টারটা আসলে কঠিন না। আমরা যদি সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো ভালোভাবে পড়ে বেশি বেশি প্র্যাকটিস করতে পারি তাহলে এই চ্যাপ্টারটা আমরা যেরকম কঠিন ভাবি ওরকম আসলে নয়। চলো আমরা শুরু করবো এবার ক্যালকুলাস পার্টের প্রথম অংশ, সেটা হচ্ছে অন্তরীকরণ, এবং দ্বিতীয় অংশ হচ্ছে যুগজীকরণ। আমরা এই সিরিজটাতে অন্তরীকরণ পার্টের বেসিক কনসেপ্টস, বইয়ের সবগুলো অঙ্ক, কিছু এমসিকিউ, তারপর হচ্ছে ট্রিক্স সবকিছুই দেখবো যেন এইচএসসি ফুল প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক টাকায় থাকে। তাহলে চলো আমরা শুরু করব অন্তরীকরণ, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারের নবম অধ্যায়। ওকে, আচ্ছা। তো ক্যালকুলাস এই পার্ট, এই ক্যালকুলাসটাকে আমরা চাইলে দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাকে আমরা বলি হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের নবম অধ্যায়, এবং এই ইন্টিগ্রাল ক্যালকুলাসটাকে বলি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বা যুগজীকরণ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের দশম অধ্যায়। তো এই ডিফারেন্সিয়েশন পার্টটা পড়তে গেলে আমাদের মোটামুটি ভালো একটা ধারণা দরকার হচ্ছে ট্রাইগোনোমেট্রির, মানে আমাদের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়। আর আমাদের দরকার হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রির, ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়। অন্তরীকরণ পার্টটা ভালো করে পড়তে গেলে আমাদের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি এবং সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি পার্টটা মোটামুটি ভালো জানা থাকা লাগে। যদি বলো যে তাহলে আমি এটা তো পারি না বা এই সম্পর্কে ধারণা আমার কম বা ভুলে গেছি, আগে পড়ছিলাম, প্যারা নাই। আমাদের যেই অংশে যেই পার্টটুকু প্রয়োজন পড়বে ওই অংশটুকুর ওই পার্টের ব্যাখ্যা এবং সূত্রগুলো আমি পাশাপাশি লিখে দিব, ঠিক আছে? আর এই যুগজীকরণ পার্টটা পড়তে গেলে আমাদের এই ডিফারেন্সিয়েশনও লাগবে, আমাদের ট্রাইগোনোমেট্রিটাও লাগবে, আমাদের ইনভার্স ট্রাইগোনোমেট্রিটাও লাগবে। তাহলে অন্তরীকরণ পড়তে গেলে আমাদের পাশাপাশি ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি লাগবে, এবং যুগজীকরণ পড়তে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনও লাগবে, ত্রিকোণমিতিও লাগবে, বিপরীত ত্রিকোণমিতিও লাগবে, ঠিক আছে? ওকে, আমরা এই অন্তরীকরণ যুগজীকরণ পার্ট থেকে এইচএসসি পরীক্ষায় মোটামুটি 25 মার্ক কালেক্ট করতে পারবো। বুঝো, আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের টোটাল মার্ক হচ্ছে 100। এর মধ্যে আমাদের অন্তরীকরণ যুগজীকরণ থেকে একটা একটা দুইটা সিকিউ আসবেই আসবে। অন এন এভারেজ ধরলাম এখান থেকে 5টা এমসিকিউ আসবে, অনেক সময় বেশিও আসে। তাহলে মাত্র এই দুই চ্যাপ্টার পড়লে আমরা 100 মার্কের মধ্যে 25 মার্ক পাই দিয়েছি। দেখছো, 4 ভাগের 1 ভাগ শুধুমাত্র এই অন্তরীকরণ যুগজীকরণের মধ্যেই নিহিত। তাই এই দুই চ্যাপ্টার আমাদের অনেক মনোযোগ দিয়ে সুন্দরভাবে শেষ করতে হবে। শুধু এইচএসসি তে তাদের ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না, আমাদের অ্যাডমিশনেও এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে। ওকে, তাহলে চলো আমরা মেইনলি এই ব্যাপারগুলো শুরু করি অন্তরীকরণ পার্টেরটা। আমরা চাইলে অন্তরীকরণের টপিকগুলোকে টোটাল 6টা ভাগে ভাগ করতে পারি, টোটাল 6টা পার্টে ভাগ করতে পারি, যদিও আমাদের অনুশীলন হচ্ছে 9টা। এই 6 পার্ট থেকে বা এই 6 টপিক থেকে আমাদের সৃজনশীল গুলাতে প্রশ্ন আসে। তার 1 নাম্বার টপিকটা হচ্ছে লিমিট, 2 নাম্বারটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ, মূল নিয়মে অন্তরজ। একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের অন্তরীকরণ। তারপর হচ্ছে আমাদের পর্যায় ভিত্তিক অন্তরীকরণ, পর্যায় ভিত্তিক অন্তরীকরণ। এরপরের পার্টটা হচ্ছে লম্ব অবিলম্ব, লম্ব ও অভিলম্ব। এরপরের পার্ট হচ্ছে লঘুমান গুরুমান, লঘুমান আর হচ্ছে গুরুমান।
আমরা এই টোটাল চ্যাপ্টারটাকে এই টোটাল 6টা টাইপে ভাগ করতে পারি। আমাদের সৃজনশীল গুলাতে ম্যাক্সিমাম না, সব সময় এই 6 টপিকের যে কোনো 3টা টপিক থেকে আসবে। হয় লিমিট দিবে একটা, লম্ব অবিলম্ব দিবে, গুণমান লঘুমান দিবে, অথবা একটা ফাংশন অন্তরীকরণ করতে দিবে, পর্যায়ভিত্তিক অন্তরীকরণ দিবে, লঘুমান গুণমান দিবে। এই ব্যাপারগুলো কি আমরা তো পর্যায়ক্রমে দেখবো বিভিন্ন অনুশীলনীতে। আমি যাকে একটা টাস্ক দিয়ে রাখলাম যে এই অন্তরীকরণের টোটাল 6টা টাইপ আছে যেখান থেকে সৃজনশীল সবচেয়ে বেশি বেশি প্রশ্ন আসে। আর এর বাইরে কোনো টপিকও নাই যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে। এটা হচ্ছে আমাদের 9.9, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 9.7। তার মানে আমাদের এই অন্তরীকরণ পার্টের লাস্ট যে 3টা অনুশীলনী, এই 3 অনুশীলনী আমাদের অন্তরীকরণ অনেক বড় একটা অংশ কভার করে, এবং সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলা। কেমন? ওকে, এটা হচ্ছে আমাদের 9.3 থেকে মোটামুটি 9.6 পর্যন্ত। মূল নিবন্ধন হচ্ছে 9.2, এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসে। আর এটা হচ্ছে 9.1, এখান থেকেও প্রচুর এমসিকিউ আসে, ক নাম্বারে আসে, খ নাম্বারেও আসে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের ধারণা অন্তরীকরণ অনুশীলনীটার। আমরা ধীরে ধীরে 9.1 পার্টটা আগে শেষ করবো, মানে লিমিট। লিমিট পার্টটা ধরার আগে আমি একটু জানাইতে চাই যে অন্তরীকরণ যোগজীকরণ ব্যাপারটা আসলে কি। অন্তরীকরণ যোগজীকরণ ব্যাপারটা আসলে কি? ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ধরো এটা একটা আয়তক্ষেত্র। আমি চাচ্ছি যে এই অংশের ক্ষেত্রফল কত এটা তুমি বের করে দেখাও, যার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি। তাহলে এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে এ বি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সহজেই বলতে পারলা এ বি। এইবার যদি তোমাকে বলি ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা একটা কার্ভ বললাম। এই অংশ থেকে এই অংশ, এই যে আমাদের আবদ্ধ অংশটা যে আছে, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত? তোমাকে যদি বলি তুমি কি এটা বের করতে পারবা? অবশ্যই না। আমাদের যদি কোনো রেগুলার ফর্ম থাকে তাহলে তো আমরা ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারলাম। বা এই ক্ষেত্রফলটা যে এ বি, অথবা বৃত্তের ক্ষেত্রফল যদি এইটুকু আর হয় ব্যাসার্ধ, এই ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার, এটাই বা কোত্থেকে আসলো? ওকে, ঠিক আছে, এটা আমরা দেখবো প্রশ্নগুলোর উত্তর। যদি আমাদের কোনো রেগুলার ফর্ম থাকে তাহলে তো আমরা ইজিলি সূত্রের মাধ্যমে ক্ষেত্রফলগুলো বের করতে পারি। কিন্তু যদি এরকম থাকে তাহলে কি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো? অবশ্যই পারবো না, যেহেতু আমাদের একটা অসমক্ষেত্র আছে। এবারে খেয়াল করো তো, যদি আমরা এইখান থেকে একটা স্লাইড নেই, বলো, ধরো আমি এই পুরো ক্ষেত্রটা থেকে একটু অংশ কেটে নিলাম, ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, এই পার্টটা কেটে নিলাম। মনে করো এই পার্টটাকে আমি জাস্ট এই যে এই লাইনটাকে আমি এখানে আইনা জুম করলাম, হ্যাঁ? তাহলে ব্যাপারটা এরকম দেখা যাবে না? বলো দেখি, যে এরকম দেখা যাবে না, এরকম দেখা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের কি বলো দেখি, এইটুকু হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এবং এইটুকু হচ্ছে কি বলো দেখি, প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ গুণ করলে কি আমি এই অংশের ক্ষেত্রফল পাবো? অবশ্যই পাবো। যদি আমি এই অংশের ক্ষেত্রফল পাই, এরকম যদি আমি এই পুরো আবদ্ধ অংশটাকে অনেকগুলা স্লাইডে ভাগ করতে পারি, এবং প্রত্যেকটা স্লাইডের যদি আমরা ক্ষেত্রফল বের করি এবং পরে যদি সবগুলোকে যোগ করে দিই, তাহলে কি আমরা এই পুরো আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাবো না? বলবা যে এখানে তো কার্ভ আছে, এখানে তো কার্ভ আছে, তাহলে এইটুকু কিভাবে প্রস্থ হয়? আমরা তো চিন্তা করতেছি খুবই ক্ষুদ্র একটা অংশ, মানে এখানে খুবই ক্ষুদ্র। যখন তুমি ক্ষুদ্র অংশ চিন্তা করবা তখন কিন্তু আর এখানে কার্ভ মনে হবে না। তাহলে রিয়েল এক্সাম্পল দেই। আমাদের কি মনে হয় যে ভূমি কি সমতল না? আসলে কি ভূমি সমতল? পৃথিবী তো বিশাল একটা পরিধিতে আছে, তো পৃথিবী তো গোলাকার, তাহলে আমাদের কেন সমতল মনে হয়? কারণ আমরা ক্ষুদ্র, পৃথিবীর ক্ষুদ্র একটা অংশে অবস্থান করতেছি। তো ক্ষুদ্র অংশের সাপেক্ষে দেখা যায় যে এটা কার্ভ মনে হয় না, সমতল মনে হয়। সিমিলারলি আমরা যদি এই কার্ভটাকেই ক্ষুদ্র, খুবই ছোট একটা এখানে স্লাইড বানাই, এখানে যদি খুবই ক্ষুদ্র একটা অংশ নেই, তাহলে কিন্তু আমাদের এইটার কার্ভ মনে হবে না, তখন এটা এরকম সমতল মনে হবে। তাহলে দৈর্ঘ্য পাইলাম এবং প্রস্থ পাইলাম, এবং এখান থেকে এটা ক্ষেত্রফল পাবো। যদি এরকম অনেকগুলো অংশে এই পুরো ক্ষেত্রটাকে যদি আমরা অনেকগুলো টুকরায় ভাগ করতে পারি এবং সবগুলোর ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে কি আমরা এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাবো? অবশ্যই পাবো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ। এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। আর এই সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করলে তো পুরো ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এই সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করার প্রক্রিয়াটাই হচ্ছে যুগজীকরণ। তাহলে যুগজীকরণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্রিত করা, একত্রিত করা।
তাহলে অন্তরীকরণ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে ফেলা, ওই ভাঙা অংশগুলোকে আবার জোড়া লাগানোটা হচ্ছে যুগলীকরণ। তো এটা হচ্ছে একটা আংশিক ধারণা দিলাম যে অন্তরীকরণ যুগলীকরণ ব্যাপারটা আসলে কি। আমরা আরো ডিটেলস সামনে বিষয়গুলো দেখব। তাহলে চলো দেখি আমরা ধীরে ধীরে হচ্ছে আমরা লিমিট মানে 9.1 আমাদের অন্তরীকরণ পার্টে যে প্রথম অনুশীলনী তার দিকে আগাই। তো শুরুতে আমরা দেখব অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়। অসংজ্ঞায়িত ও অনির্ণেয়। বলো তো দেখি 0/1 এর মান কত আর 1/0 এর মানই বা কত? 0/1 এবং 1/0 এর মান কত আমি বলতেছি, বলো কি হবে। 0/1 আর হচ্ছে 1/0। তার আগে বলো দেখি তো, ধরো 10/2 সমান হচ্ছে 5। আমি কি এটাকে ভাই বলতে পারি যে আমার কাছে 10টা আম আছে, আমার কাছে 10টা আম আছে, আমি 2টা করে আম টোটাল 5 জনকে দিতে পারি, তাই না? 10/2 এটার মানে কি এরকম হইতেই পারে যে আমার কাছে 10টা আম আছে, আমি 2টা করে আম টোটাল 5 জনকে দিতে পারবো, তাই তো? এটা তো ভাগের বেসিক রুলসটা, তাই না? ওকে, তো আমি আগে কমন সেন্স দিয়ে বলি যে 0/1 এর মান কত হবে আর 1/0 এর মানটা কত হবে, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল ব্যাপারটা দেখবো যে আসলে কি হয়। ভাবো তো দেখি 0/1, আমার কাছে আম আছে কয়টা? আমার কাছে আম আছে 0 সংখ্যক, আমার কাছে আম আছে 0 সংখ্যক, আমি নিব কয়টা করে? একটা করে। তাহলে কজনকে দেওয়া যাবে? ব্যাপারটা এরকম না প্রশ্নটা? আমার কাছে 0 সংখ্যক আম আছে, আমি একটা করে আম এক একজনকে দিব, তাহলে কতজন একটা করে আম পাবে, মানে কতজন পাবে? যেরকম 10টা আম ছিল, 2টা করে আম দিব 5 জনকে, ব্যাপারটা এরকম না? ওকে, তো ভাবো দেখি আমি 0 সংখ্যক আম থেকে একটা আম নিয়ে একজনকে দিতে চাইলাম, একজনকে দিব, 0 সংখ্যক আম থেকে একটা আম নিয়ে একজনকে দিব, তাহলে সে কি কোনো আম পাবে? পাবে না তো। আমার কাছে তো আম নাই, আমি একটা আম নিয়ে কিভাবে দিব? তাহলে বলো তো ফলাফল কত হইলো? 0 হইলো না? মানে একজনও কি পাবে? পাবে না। 0 সংখ্যক লোক একটা করে আম পাবে, তাই তো? ওকে, তার মানে 0/1 এই মানটা হচ্ছে 0, ফলাফল 0। তাহলে একই লজিকে বলো দেখি 1/0 কি হবে? 1/0 কি হবে? মজার কিন্তু ব্যাপারটা, হ্যাঁ। 1/0 তাহলে কি হবে ভাবো। আমার কাছে আম আছে কয়টা? একটা। আমার কাছে আম আছে একটা, আমি দিব কয়টা করে? 0 সংখ্যক করে। 0 সংখ্যক করে। মনে করো যে দাঁড়ায় আছে, তোমার বন্ধুরা এখানে দাঁড়ায় আছে, এই কতজন দাঁড়ায় আছে তার কোনো হিসাব নেই। আমার কাছে আম আছে একটা, আমি দিব 0 সংখ্যক করে, দিয়ে কতগুলো দেওয়া যায়? তো আমার কাছে একটা আম থেকে আমি 0 সংখ্যক আম নিয়ে আমি ওকে দিলাম, তাহলে ওর থলি পূর্ণ হয়ে গেল। বুঝো? ওরা কতগুলো আম দিব? আমি 0 সংখ্যক আম দিব। আমার কাছে একটা আম আছে, তো আমি একটা আম থেকে 0 সংখ্যক আম ওকে দিয়ে দিলাম, তাহলে ও খুশি 0 সংখ্যক। আমার কি আম কমছে? কমে নাই, আমার তো একটাই আছে, কারণ 0 সংখ্যক আম নিছি আমি, ঠিক আছে, ও খুশি। এবার এখান থেকে 0 সংখ্যক আম আবার নিব, আমি ওকে দিব, অর্থ হলে আমি পূর্ণ করে দিলাম, ও খুশি। আমার কি আম কমছে? কমে নাই, আমি তো 0 সংখ্যক আম নিছি। এইভাবে আমি যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক কি 0 সংখ্যক আম এখান থেকে নিতে পারবো না? তাহলে আমি এভাবে কত জনকে দিতে পারবো? ইনফিনিটি সংখ্যক মানুষকে দিতে পারবো। তাহলে 1/0 এটা হচ্ছে ইনফিনিটি, যেটাকে আমরা নর্মালি বলি হচ্ছে অসংজ্ঞায়িত। কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে গাণিতিক ভাবে এর কোনো ফলাফল আমরা পাই না, এই কারণে এটাকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে 1/0 সমান হচ্ছে ইনফিনিটি। ব্যাপারটা কি বুঝছো? এটা জাস্ট কমন সেন্স দিয়ে বললাম। এবার আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করব। চলো দেখি প্রথম জিনিসটা 0/1। মনে করো যে কোনো একটা সংখ্যাকে, মানে 0কে কোন একটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে চাচ্ছি, তাহলে কত হবে? কোনো একটা সংখ্যাকে আমরা 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছি, 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছি, মানটা কত হবে? ওকে, মনে করো আছে আমাদের কাছে 1, আমি ভাগ করলাম 10 দ্বারা, তাহলে বলো তো কত হবে? 0.1। 0.1। তো আমি এই মানটাকে একটু একটু কমাবো, ধরো এটাকে লিখলাম 0.1, নিচে 10ই আছে, তাহলে কত হবে? 0.01। আমি এই মানটাকে আরো একটু কমাবো, ধরো 0.01 লিখলাম ডিভাইডেড 10, তাহলে কত হবে? 0.001 হবে। ধরো আমি এই মানটা আরো কমাই দিলাম 0.00001 ডিভাইডেড 10, তাহলে কত হবে? 1 2 3 4 5, 2 4 5টা আরো কমে যাবে, 0.2461 এরকম হবে না?
একটা ব্যাপার খেয়াল করছো যে আমি এই উপরের মানটা যত যত জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, এই মানটাও তত জিরোর কাছাকাছি যাচ্ছে। যখন এটা 0.1 তখন এই মানটা 0.01, যখন এই মানটা 0.01 তখন এই মানটা 0.001, এই মানটা যত এই মানটা তার থেকেও ছোট। তো আমি উপরের মানটা যত জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, আমাদের ফলাফলটা তত আরো বেশি জিরোর কাছাকাছি যাচ্ছে। আমি যদি এই মানটা একবারে জিরোর খুব কাছাকাছি নিয়ে যাই, এই মানটা তো আরো আগে জিরোর কাছাকাছি চলে যাবে। তার মানে কি বলো দেখি, 0 / সামথিং, এই মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না শেষ পর্যন্ত। যত আমি জিরোর কাছাকাছি যাচ্ছি, যত জিরোর কাছাকাছি যাচ্ছি, ভাগফলের মানটা তত আরো বেশি জিরোর কাছাকাছি যাচ্ছে। তো যদি আমি 0 লিখে ফেলি তাহলে মানটা 0 হয়ে যাবে না? তার মানে কোন এক জিরোকে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা আসবে 0, জিরোকে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা আসবে 0। আচ্ছা, তাহলে এটা প্রমাণ হলো। চলো আমরা যাই এবার এটাতে, যে 1/0 এই মানটা কেন ইনফিনিটি হয়। 1/0 এই মানটা কেন ইনফিনিটি হয়? মনে করো আমরা চাচ্ছি যে কোনো একটা সংখ্যাকে আমরা 0 দ্বারা ভাগ করব, তাহলে মানটা কত আসবে? তাহলে 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মানটা আসে 0, আমরা এটা পাইছি। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, আমাদের অনেক সময় এটা কাজে লাগবে। এবার চাচ্ছি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে মানটা কত আসবে। দেখা যাক, ধরো এখানে আছে আমাদের 1, আর এখানে আমরা ভাগ করতেছি এটাকে, এটাকে ধরো এটাকে আমরা 10 ধরি, হ্যাঁ এটাকে 10 ধরি, আর এখানে আমরা ভাগ করি ধরো 10 দ্বারাই, তাহলে মানটা কত আসতেছে, 1 আসতেছে। এবার মনে করো উপরে 10 আছে, আমি এই 10টাকে কমাচ্ছি আস্তে আস্তে, ধরো 1 লিখলাম, তাহলে মানটা কত আসবে, 10 আসবে। ধরো উপরে 10ই আছে, উপরে 10 আছে, আমি মানটা লিখলাম হচ্ছে নিচে 0.1, তাহলে মানটা কত হবে, 100 হয়ে যাবে। ধরো আমি আরো কমাবো নিচে, ধরো 0.01 লিখলাম, তাহলে মানটা কত হয়ে যাবে বলো দেখি, 0.01-এ, তাহলে মানটা হয়ে যাবে 1000, এটা হয়ে যাবে না? ধরো মানটা যদি আমি আরো কমাই দেই, 0.00001, 4টা কমাইছি, তাহলে আমাদের মানটা হচ্ছে কত, 1 2 3 4 5, 2 4টা এত এত হয়ে যাবে। এটা ভাবে খেয়াল করছো কি, এটা দ্বারা এটাকে ভাগ করলে যায় একটা আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ব্যাপার খেয়াল করো, এখানে যখন আমি উপরের মানটা, যখন আমি নিচের মানটা তো কমাচ্ছিলাম তাই না, যখন আমরা নিচের মানটা ধীরে ধীরে কমাচ্ছি, তখন এই মানটা ধীরে ধীরে বাড়তেছে। ব্যাপার খেয়াল করছো, যখন আমরা এই মানটা ধীরে ধীরে কমাচ্ছি তখন এই মানটা আস্তে আস্তে বাড়তেছে, যখন এই মানটা আমরা আরো কমাই দিলাম তখন এই মানটা আরো বাড়তেছে। তাহলে এই মানটার জন্য কটা আছে এখানে, 1 2 3 4 5টা, 2 4 6টা হবে সম্ভবত, ঠিক আছে যাই হোক হোক সমস্যা নেই, প্যারা নেই। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যে আমরা আমরা হরের মান যত জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, যত জিরোর কাছাকাছি নিয়ে যাচ্ছি, এই মানটা তত বাড়তেছে, এই মানটা তত বাড়তেছে। তাহলে এই ব্যাপারটা বড় দেখি শেষ পর্যন্ত কি হওয়ার কথা। তো আমি যদি 0.0000.1 দিই, তাহলে এই মানটা কি 1000 হওয়া শুরু করবে না? তার মানে এই মানটা যত জিরোর কাছাকাছি হচ্ছে, এই মানটা তত বাড়তেছে শুধুমাত্র। যখন 10/10 ছিল তখন 1 ছিল, যখন 10/1 তখন 10 হইলো, যখন 10/0.1 তখন 100 হয়ে গেল, যখন 10/0.01 তখন 1000 হয়ে গেল, যখন 10/0.00001 তখন 10,000 বাড়তেছে আস্তে আস্তে। তাহলে এই মানটা যত জিরোর কাছাকাছি যাবে, এই মানটা তো ততই বাড়তে থাকবে নাকি, বাড়তে থাকবে না? তার মানে এই মানটা যখন 0 হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সেটা ইনফিনিটি চলে যাবে, এত বড় হয়ে যাবে সেটা ইনফিনিটি বলবো আমরা এটাকে। তাহলে কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে এই মানটাকে আমরা কি বলি, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, যে এই মানটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, যে কারণ 0.00000000 কোন পর্যন্ত যাবে কি তার কোনো হিসাব আছে, তুমি শেষ করতে পারবা? তো 0.0000 1 লক্ষ বার দিয়ে তারপর 1 দিছো, আরেকজন বলবে না 0.00 10 লক্ষ দিয়ে তারপর 1 দিব, আর বলবে না 0.00 এভাবে 1 কোটি দিয়ে তারপর 1 দিব, শেষ করা যাবে না। তো যেহেতু এটি শেষ করা যাচ্ছে না, তার মানে এইখানে মানটা কত আসবে শেষ পর্যন্ত আমরা জানি না। তো এই জন্য আমরা বলি এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তার মানে আমরা জানলাম যে 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 আসে, এবং কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আসে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয় যদি এই ফর্মে দেখো যে 0/0, ইনফিনিটি, এগুলো হচ্ছে আমাদের অনির্ণেয়, এগুলো আমরা নির্ণয় করতে পারি না, এগুলো হচ্ছে অনির্ণেয়।
তাহলে আমরা দেখলাম হচ্ছে অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়। তাহলে 0 ডিভাইডেড সামথিং মানে হচ্ছে 0, সামথিং ডিভাইডেড 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। আমাদের এই জিনিসগুলো সামনে অনেক কাজে দিবে। ওকে, তাহলে আমরা এবার ফাইনালি লিমিট পার্টটাই ঢুকতে পারি। চলো দেখি লিমিট পার্টটাই ঢুকি। লিমিট আমরা দেখবো হচ্ছে লিমিটিং ভ্যালু, এই ব্যাপারটা আসলে কি। লিমিটিং ভ্যালু অনেক মজার একটা জিনিস। হ্যাঁ দেখো, আমাদের অন্তরীকরণের যে কনসেপ্ট গুলো আসবে বা অন্তরীকরণের যে উৎপত্তি, সেটা মূলত লিমিট থেকে। তো লিমিট মানে এই লিমিট না যে অনেক সময় আমরা বলি যে এই লিমিট ক্রস করিস না, এটা সেই লিমিট না। দেখো আমরা দেখি এখানে কি হয় আসলে। ধরো এফ অফ এক্স একটা ফাংশন, এক্স স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড এক্স মাইনাস এর 2। আমরা যদি এখানে এক্স এর একটা মান বসাই, ধরো এফ অফ 1, তাহলে মানটা কত আসবে? 1 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড 1 মাইনাস এর 2। তাহলে 1 মাইনাস এর 4 মাইনাস এর 3, 1 মাইনাস এর 2 মাইনাস এর 1, তাহলে মানটা হচ্ছে 3। একটা ফাংশনে এক্স এর মান বসালে ওই ফাংশনের একটা ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে বা একটা মান পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক। যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। আমি বললাম যে এফ অফ 0 কত, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 মানে 1। একটা ফাংশনে এক্স এর মান বসালে ওই ফাংশন থেকে একটা ফাংশনের মান পাওয়া যাবে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে বলো দেখি, আমি যদি বলি যে এফ অফ 2 এর মান কত, তাহলে কি হবে? 2 স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড 2 মাইনাস এর 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস এর 4 মানে 0 ডিভাইডেড 2 মাইনাস এর 2 মানে 0। আমরা একটু আগে বললাম 0/0, ইনফিনিটি বা ইনফিনিটি, এগুলো হচ্ছে অনির্ণেয় ফর্মে আছে এগুলা। তাহলে এই মানটা আসলে কি? এই মানটা কি আমরা কিছু পাচ্ছি না, তাহলে 0/0 হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমরা যদি এই কাজটা করি, দেখো তো ঠান্ডা মাথায় দেখো, কিন্তু আমাদের এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া ছিল? এক্স স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড এক্স মাইনাস এর 2। আমরা কি এখানে এই 4 এর পরিবর্তে 2 স্কোয়ার লিখতে পারি? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর বি ডিভাইডেড এক্স মাইনাস এর 2। তাহলে এ এক্স মাইনাস এর 2 আর এ এক্স মাইনাস এর 2 কাটা যায়, তাহলে বাকি থাকে এক্স প্লাস 2। তাহলে এই এক্স প্লাস 2 যা এক্স স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড এক্স মাইনাস 4 তো তাই, সরি এক্স মাইনাস 2 তো তাই নাকি? এইবার তাহলে আমরা এখানে এফ অফ 2 বসাই, দেখো তো কত আসে। তাহলে 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। কেমন হয়ে গেল ব্যাপারটা? তাহলে বুঝো, একটা ফাংশনে এক্স এর মান বসালে ওই ফাংশনের একটা মান পাওয়া যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এই ফাংশনের এক্স এর মান 2 বসায় দেখলাম মানটা আসে না। কিন্তু এই ফাংশনটাকে যদি আংশিক পরিবর্তন করি, তাহলে যদি এখানে মানটা বসাই, তাহলে আবার মানটা আসে। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আচ্ছা, এটা এখানে থাক, এটা এখানে থাক। এবার আমরা আরেকটা জিনিস দেখবো এখানে। আচ্ছা, এইটুকু মুছে দিবি, আমি এটুকু মুছে দিই। ব্যাপারটা তো বুঝছো যে এখানে আমাদের একটাতে ফাংশনাল ভ্যালু পাওয়া যায় না, আরেকটাতে ফাংশনাল ভ্যালু পাওয়া যায়। একটাতে এক্স এর মান 2 বসালে মানটা পাওয়া যায় না, আরেকটাতে এক্স এর মান 2 বসালে মানটা 4 পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু মুছে দিলাম। আমি এর সাথে সম্পর্ক তোমাকে দেখাচ্ছি যে আসলে কি হয়। এবার খেয়াল করো, আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এর 4 ডিভাইডেড এক্স মাইনাস এর 2 ছিল। আমরা এখানে এক্স এর জায়গায় 1.9 বসাবো। এই যে এক্স এর জায়গায় 1.9 বসাবো, তাহলে কি হবে? 1.9 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড 1.9 মাইনাস এর 2, এই মানটা আসবে 3.9। আমরা যদি এখানে 1.99 বসাই, তাহলে সিমিলারলি এখানে বসাইলে মানটা আসে 3.99। আমরা যদি মানটা 1.999 বসাই, তাহলে সিমিলারলি এখানে বসাইলে মানটা আসে 3.999। তাহলে ফাইনালি যদি আমরা 1.9999 বসাইতেই থাকি, তাহলে আমাদের মানটা আসবে 3.999, এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে ব্যাপারটা খেয়াল করিও যে এই ফাংশনে এক্স এর মান 2 বসালে, কোনো মান পাওয়া যায় না। কিন্তু যদি আমরা 1.9 বসাই তাহলে 3.9 পাওয়া যায়, যদি 1.99 বসাই তাহলে 3.99 পাওয়া যায়, যদি
999 বসে তাহলে 3.999 পাওয়া যায়। এইভাবে যদি আমরা মানটাকে 2 এর কাছাকাছি নিতে থাকি তাহলে এই মানটা 4 এর কাছাকাছি যাচ্ছে। বুঝো, আমরা x এর মান যত 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি আমাদের এই ফাংশনের ভ্যালু তত 4 এর কাছাকাছি হচ্ছে। কিন্তু যখনই আমরা 2 বসাচ্ছি তখনই মানটা আর পাওয়া যাচ্ছে না। তাহলে এই ফাংশনে x এর মান 2 বসালে কোনো মান পাওয়া যায় না, অনির্ণেয় হয়। কিন্তু এই ফাংশনে x এর মান আমরা যত 2 এর কাছাকাছি বসাচ্ছি সেই মানটা তত 4 এর কাছাকাছি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার দেখো, ধর আমরা f অফ 2.1 বসাইলাম, তাহলে কি হবে? 2.1 হোল স্কোয়ার মাইনাসের 4 ডিভাইডেড 2.1 মাইনাসের কত 2, এই মানটা আসে 4.1। যদি আমরা f এর মানটা 2.01 বসাই তাহলে এখানে বসাইলে মানটা আসে 4.01। যদি আমরা মানটা 2.001 বসাই তাহলে এখান থেকে মানটা আসে 4.001। তো তাহলে আমরা যদি 2.00000 ডট 1 বসাই তাহলে কি আসবে বলো দেখি? 4.00000 ডট 1 আসবে না? খেয়াল করছো? আমরা যদি 2 এর উপরের দিক থেকে, সংখ্যা রেখার উপরের দিক থেকে যদি আমরা 2 এর কাছাকাছি আসি তাহলেও মানটা 4 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে সর্বসাকল্যে কি দাঁড়াচ্ছে? x এর মান 2 বসাইলে এখান থেকে কোনো মান আসে না, কিন্তু x এর মান 2 এর কাছাকাছি বসালে আমাদের ফাংশনাল ভ্যালুটার মান 4 এর কাছাকাছি হচ্ছে। আমরা যত 2 এর কাছাকাছি যাচ্ছি ফাংশনের ভ্যালুটা তত 4 এর কাছাকাছি যাচ্ছে। এই দিক বরাবর আমরা x এর মান যত 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি তত এই ফাংশনাল ভ্যালুর মানটা 4 এর কাছাকাছি হচ্ছে না? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, x টেন্ডস টু 2, এটার মানে জানো? এটা কিভাবে পড়া হয়? x কিভাবে পড়া হয়? x টেন্ডস টু 2। এটার মানে হচ্ছে x এর মান 2 এর থেকে বড় হতে পারে, x এর মান 2 এর থেকে ছোট হতে পারে, কিন্তু x এর মান কখনোই 2 এর সমান হবে না। এবং x এর মান 2 এর যতটা কাছাকাছি হওয়া সম্ভব ততটা কাছাকাছি। x এর মান কখনোই 2 হবে না, x এর মান 2 এর থেকে একটু বড় হতে পারে, x এর মান 2 এর থেকে ছোট হতে পারে, x এর মানটা 2 এর খুব কাছাকাছি, যতটা কাছাকাছি চিন্তা করা যায় তার থেকেও বেশি কাছাকাছি, কিন্তু x এর মান 2 নয়। ঠিক আছে? ওকে, তাহলে x টেন্ডস টু 2 এর মিনিংটা আসলে যেটা, তাহলে আমরা এখন অবধি যতভাবে এই সিস্টেমটা বুঝলাম এই গোটা সিস্টেমটাকে চাইলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? লিমিট লিমিট x টেন্ডস টু 2, x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাসের 2 ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে কি দাঁড়াচ্ছে? যেটা লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2, x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2 ইকুয়ালস 4। এর মানে কি জানো? বলি, যদি আমরা এই ফাংশনটাতে x এর মান 2 বসাই তাহলে এই ফাংশন থেকে কোনো মান পাওয়া যায় না, মানটা অনির্ণয় হয়। কিন্তু যদি পাওয়া যেত, এই x এর মান 2 বসালে যদি এখান থেকে কোনো মান পাওয়া যেত তাহলে সেটা 4 হইতো। 4 হইতো। যদি আমরা x এর মান 2 বসাই তাহলে এখান থেকে কোনো মান পাওয়া যায় না। যদি x এর মান 2 বসানোতে এখান থেকে কোনো মান পাওয়া সম্ভব হতো তাহলে মানটা কত হতো? 4 হইতো, 4। আমরা এই গোটা চ্যাপ্টার ধরে এই লিমিট 9.1 গোটা চ্যাপ্টার ধরে আমরা এই জিনিসটাই বের করব যে একটা ফাংশন দেওয়া থাকবে, আমরা একটা লিমিট দেওয়া থাকবে, এর মানে হচ্ছে ওই ফাংশনে ওই মানটা বসাইলে মান পাওয়া যায় না, কিন্তু যদি মানটা পাওয়া যেত তাহলে মানটা কি হইতো সেটা হচ্ছে এখানে 4, এটা আমরা বের করব। আর গাণিতিক ভাবে বা বইয়ে কিভাবে বলা থাকে জানো? বই ব্যাপারটা এইভাবে বলে যে কোন একটা ফাংশনে x এর মান 2 এর কাছাকাছি হওয়ার জন্য এই ফাংশনাল ভ্যালুর মান 4 এর কাছাকাছি হয়। আমি একটু আদর্শিকভাবে বলি, ব্যাপারটা এভাবে আমরা জেনারেলাইজ করতে পারি যে লিমিট x টেন্ডস টু a f of x equals to l, এভাবে লেখা যায়। লিমিট x টেন্ডস টু a, দেখো যে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু a, এই একটা ফাংশন f of x equals to একটা ভ্যালু মান পাওয়া যাবে, সেটা হচ্ছে আমরা কি ধরলাম? l ধরলাম। তো এটার গাণিতিক মানটা হচ্ছে বা বইয়ের ভাষায় মানটা হচ্ছে যে x এর মান যত 2 এর কাছাকাছি যায় এই ফাংশনাল ভ্যালুটার মান তত l এর কাছাকাছি যায়। l হয়ে যায় ব্যাপারটা এরকম না, মানে এটার অ্যান্সার যে l, ব্যাপারটা এরকম না, মানে এই l এর কাছাকাছি যায়। x এর মান যত এর কাছাকাছি যায় এই ফাংশনাল ভ্যালুটার মান তত l এর কাছাকাছি যায়। এটার মানে হচ্ছে এইটা।
আর যদি আমার ভাষায় বলি বা একটু যদি আমরা এই শর্ট এই কথাটার ভাষায় বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এক্স এর মান এ যদি আমরা এই ফাংশনে বসাই দিই, তাহলে এখান থেকে কোনো মান পাওয়া যায় না। কিন্তু যদি এক্স এর মান এ বসানোতে কোনো মান পাওয়া যেত, সেটা হতো এল। আমরা কিভাবে বুঝি? এই যে আন্দাজ করে বুঝি যে আমরা এখানে ফাংশনাল ভ্যালুতে বা ফাংশনটাতে এক্স এর মান যত 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছিলাম, মানটা তত 4 এর কাছাকাছি যাচ্ছে। যত 2 এর কাছাকাছি নিয়ে যায়, মানটা তত 4 এর কাছাকাছি চলে যায়। কিন্তু যখনই 2 বসাই দিই, তখনই আর মান পাওয়া যায় না। তাহলে বলো দেখি, যদি 2 বসানোতে মানটা পাওয়া যেত, তাহলে কি পাওয়া যেত? 4 পাওয়া যেত না? এটি হচ্ছে আমাদের লিমিট, এটা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, এই ব্যাপারটা। ওকে, তাহলে আমরা এই গোটা চ্যাপ্টার ধরে 9.1টাতে আমরা এই লিমিটিং ভ্যালুটাই বের করব, যে আমাদের একটা লিমিট দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, মান বের করতে হবে। বাটটা এরকম যে ওই এক্স এর মানটা এখানে বসাইলে মান পাওয়া যায় না, কিন্তু যদি পাওয়া সম্ভব হতো তাহলে মানটা এল পাওয়া যেত। অথবা এক্স এর মান এর কাছাকাছির জন্য এই ফাংশনাল ভ্যালুটার মান এল এর কাছাকাছি যায়। এক্স এর মান এর কাছাকাছি যাওয়ার জন্য এই ফাংশনটার ভ্যালু এল এর কাছাকাছি যায়। ব্যাপারটা এটাই নির্দেশ করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলো দেখি বইয়ের প্রবলেমগুলোতে ঢুকি, বইয়ের প্রবলেমে যাই। তার আগে একটু বলি, আমাদের কিছু ধর্ম আছে এই লিমিটের। ধর্মগুলো হচ্ছে এরকম: লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস অথবা মাইনাস জি অফ এক্স। যদি এরকম হয়, তাহলে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো: লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। দুটি ফাংশনের যোগফল বা বিয়োগফলের লিমিটিং ভ্যালু যে কথা, তাদের আলাদা আলাদা লিমিটিং ভ্যালুর যোগফল বা বিয়োগফল একই কথা। ওকে, যেরকম হয় লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, তাহলে কেমন হবে? দুটি ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু যে কথা, তাদের আলাদা আলাদা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করে তারপর গুণ করা একই কথা। লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। ভাগের বেলায় ব্যাপারটা সিমিলার। এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স যদি হয়, তাহলে এটা হবে এরকম: লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। দুটি ফাংশনের ভাগফলের লিমিটিং ভ্যালু বের করা যে কথা, তাদের আলাদা আলাদা ফাংশনের লিমিটিং ভ্যালু বের করে ভাগ করা একই কথা। আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে অনেক ইজি হবে। ওকে, চলো যাই টাইপ 1। আমরা যাবো হচ্ছে টাইপ 1-এ। টাইপ 1টা হচ্ছে এরকম: আমরা যদি 9.1 গুলাকে টাইপ ওয়াইজ সমাধান না করি, তাহলে দেখবা যে এমন হেভিজিবি লাগবে। আর লিমিট পার্টটাতে টাইপ ওয়াইজ না করলে তুমি এমন একটা অন্ধকারের মধ্যে পড়বা, দেখবে যে 9.1 শেষ করতে করতেই অন্তরীকরণের প্রতি একঘেয়েমি চলে আসছে। তারপরে মনে হবে যে আহা, কি শুরু করলাম এটা। তাই আমরা এই 9.1টাকে টাইপ ওয়াইজ সাজাইছি, আমরা টাইপ ওয়াইজ পুরো অনুশীলনটাকে শেষ করব। টাইপ 1টা হচ্ছে একবার সাধারণ, সিম্পল, আমাদের নর্মাল সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কগুলোকে শেষ করব, সাধারণ নিয়ম। ওকে, দেখো দেখি 1 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে: লিমিট এক্স টেন্ডস টু 3, লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড এক্স মাইনাস 3, এটা দেওয়া আছে। কেমন? তাহলে বলো দেখি কি হবে। ব্যাপারটা এরকম: তুমি যদি এক্স এর মান 3 এখানে বসাও, তাহলে দেখো কি আসে। 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 9 মানে 0, নিচে 3 মাইনাস 3 মানে 0, তাহলে 0 ডিভাইডেড 0। 0 ডিভাইডেড 0 মানে কি? অনির্ণেয় না? বলো দেখি, তাহলে কি আমরা মান পেলাম না। তার মানে আমাকে এখানে বের করতে হবে যে এক্স এর মান 3 এর জন্য তো এখান থেকে মান পাওয়া যায় না। যদি পাওয়া যেত, তাহলে মানটা কত হতো? অথবা ব্যাপারটা এরকম যে এক্স এর মান 3 এর কাছাকাছির জন্য এই ফাংশনাল ভ্যালুটার মান কার কাছাকাছি যাচ্ছে, এটা বের করো। ঠিক আছে, সিম্পল। ওকে, তাহলে আমরা তো ডিরেক্ট বসালে তো মান পাচ্ছি না, তাহলে আমরা আগে এটাকে আমরা আংশিক পরিবর্তন করব, নর্মাল ফর্মুলা ফেলবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, 9 কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস 3 এটা কাটা যায়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 থাকে হচ্ছে এক্স প্লাস 3, মানটা বসায় দাও। এক্স এর মান 3 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 6। এর মানে হচ্ছে আমরা যদি এক্স এর মান 3 এখানে বসাই, তাহলে মান পাই না। যদি মান পেতাম তাহলে 6 পেতাম। অথবা আমরা এই ফাংশনে এক্স এর মান যত 3 এর কাছাকাছি নিয়ে যাই,
আমাদের এই ফাংশনাল ভ্যালুটার মান তত 6 এর কাছাকাছি যায়। ক্লিয়ার? আচ্ছা দেখো আমার কিন্তু এখান থেকে লিমিট উঠে গেছে। হ্যাঁ, আমরা যখন এখানে লিমিটটা বসাই দিছি, এই মানটা যখন বসাই দিছি তখন কিন্তু লিমিট দেইনি। এখন বলতে পারো যে ভাই কখন আমরা মানটা বসাবো, এটা কিভাবে বুঝবো যে আমরা এক্স এর মান কখন বসিয়ে দিয়ে লিমিটটাকে সরাই ফেলবো? আমাদের প্রত্যেকটা প্রশ্নতেই এরকম ভাবেই থাকবে যে মানটা বসাইলে এখানে মানটা আসবে না, একটা অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফর্মে থাকবে। যেহেতু অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফর্মে থাকবে, এখানে আমাদের আংশিক পরিবর্তন করতে হবে। তুমি আংশিক পরিবর্তন করার পরেই মানটা বসাই দেখবা যে এখান থেকে সাংখ্যিক কোনো মান পাওয়া যায় কিনা। মান পাওয়া যায় তাহলে ওটাই অ্যান্সার। ধরো পরিবর্তন করছো কিন্তু তাও অসংজ্ঞায়িত আসতেছে বা অনির্ণয় আসতেছে, তাহলে তুমি আবার চেঞ্জ করবা। আবার চেঞ্জ করার পর তুমি এক্স এর মানটা আবার বসাই দেখবা যে কোনো সাংখ্যিক মান আসে কিনা, যদি আসে তাহলে ওটাই অ্যান্সার, না হলে আবার পরিবর্তন করবা। এভাবেই চলতে থাকবে। তুমি একটু পরিবর্তন করে দেখবা এক্স এর মানটা বসাইলে সাংখ্যিক বা কোনো বাস্তব মান পাওয়া যায় কিনা। ক্লিয়ার? ওকে। তো আমরা যেহেতু সবসময় জানি যে এখানে আমাদের এই অংশটাতে আমাদের সবসময় একটা অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফর্মে মান দেওয়া থাকে, এই কারণে আমরা সবসময় এটাকে চেঞ্জ করি, তাই তো? এই ব্যাপারটাকেই কাজে লাগে আমাদের সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি মানে বা ফার্স্টে দেখছিলাম যে আমাদের এমন একটা ফাংশন দেওয়া আছে যেই ফাংশনে ওই মানটা বসাইলে মান পাওয়া যায়, সাংখ্যিক মান পাওয়া যায়। আমরা তো ভাবতেছি যে এইখানে তো তাহলে এক্স এর মান 3 বসালে মানটা পাওয়া যাবে না, নর্মালি তাই থাকে সব সময়। কিন্তু ওরা কি করছে, এই এই দুর্বলতাটাকে কাজে লাগাইছে। ওরা এমন একটা ফাংশন দিছে, লিমিট এক্স টেন্ডস টু 0 দেওয়ার পর এমন একটা ফাংশন দিছে যেখানে এক্স এর মান 0 বসালে মানটা আসে, সরাসরি মানটা আসে। এটা ওরা এমসিকিউ দিয়ে রাখছে। কেমনটা লাগে বলো দেখি? তো সবাই তো কি করবে, এইখানে আমাদের চেঞ্জ করতে করতে কত কিছু করে ফেলবে, কোনো দরকার আছে না, এক্স এর মানটা বসাই দিলে হয়ে গেল। ঠিক আছে? ওকে। তাহলে সবসময় যে আমাদের চেঞ্জ করতে ব্যাপারটা এরকম না, তবে ম্যাক্সিমাম টাইমসে আমাদের চেঞ্জ করতে হবে, কোনো না কোনো পরিবর্তন করতে হবে। মাঝে মধ্যে এমসিকিউতে চেঞ্জ না করেও অ্যান্সারটা আমরা সরাসরি এক্স এর মানটা বসাই দিয়েও করতে পারবো, অনেক সময় এরকম দেয়। ঠিক আছে? ওকে। তাহলে যাই আমরা 2 নাম্বার প্রবলেমটাতে। দেখো 2 নাম্বার কি দেওয়া আছে। 2 নাম্বার দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 4, লিমিট এক্স টেন্ডস টু 4 উপর হচ্ছে এক্স মাইনাস এ 4 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এর এক্স মাইনাস এর 12। দেখো দেখি কি করা যায়। লিমিট এক্স টেন্ডস টু 4, উপরে তো আমাদের এক্স মাইনাস এর 4 আছে, আমরা চাইলে এখানে মিডল টার্ম করতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 4, উপরে হচ্ছে এক্স মাইনাস এর 4, এখানে আমাদের এক্স কমন নেওয়া যায়, তাহলে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস এর 3। এইখানে আমাদের 4 কমন, মাইনাস এর 4 কমন নিব। ও আচ্ছা, এখানে তো আমাদের মাইনাসের এক্স আছে তাই না? তাহলে আমরা কাজ করি, এখানে প্লাসের এক্স দিয়ে দিই, এখানে মাইনাসের 4x দিয়ে দিই। ভাবছিলাম এখানে মাইনাসের 7x আছে, তাহলে প্লাসের 3x মাইনাসের 4x, তাহলে মাইনাসের x থাকলো। আমরা এখানে যদি x কমন নিয়ে নিই তাহলে আমাদের কি আসে, x প্লাসের 3 আসে। আর আমরা এখানে মাইনাসের 4 কমন নিব, তাহলে এখান থেকে x প্লাসের 3 আসবে। তাহলে দেখি কি হয়। লিমিট x টেন্ডস টু 4, উপরে হচ্ছে x মাইনাসের 4, উপরে x মাইনাসের 4, নিচে হচ্ছে x প্লাসের 3 কমন, থাকে হচ্ছে x মাইনাসের 4, এই x মাইনাসের 4 আর এই x মাইনাসের 4 কাটা যায়, তাহলে বাকি থাকে লিমিট x টেন্ডস টু 4, নিচে হচ্ছে 1/x প্লাস 3। তাহলে বলো দেখি, আমাদের এটা দেওয়া ছিল এইখানে x এর মানটা 4 বসাইলে মানটা অসংজ্ঞায়িত আসে বা অনির্ণয় আসে, তাহলে মানটা পাওয়া যায় না। তাহলে আমরা কাজ করলাম কি, এখানে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করার পর দেখলাম একটা অংশ কাটা যায়। তাহলে আমাদের আংশিক পরিবর্তন করা শেষ না, বলো একটা পরিবর্তন করছি না? তাহলে আমরা x এর মানটা 4 যে সেটা আমরা এখানে বসাই দেখবো যে মান পাওয়া যায় কিনা। যদি এখান থেকে মান পাওয়া যায় তাহলে এটাই অ্যান্সার, মান না পাওয়া যায় তার মানে আমাদের এখানে আরো কাজ করতে হবে। তাহলে বসাই দেখো দেখি মানটা পাওয়া যায় কিনা। 1 ডিভাইডেড x এর মান হচ্ছে 4 প্লাস 3, তাহলে 1 ডিভাইডেড 7। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 ডিভাইডেড 7। ওকে, যাও 3 নাম্বার প্রবলেমটাতে ঢুকি। 3 নম্বরে দেওয়া আছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এর 2। 3 নম্বরে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এর 2, এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড এক্স প্লাস এর 2। ওকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এর 2, বড় দেখি 8 কে তো এইভাবে লেখা যায় যে 2 কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, তাহলে a ইন্টু এক্স ab প্লাস b স্কোয়ার হচ্ছে তাহলে 4, নিচে আসে x প্লাস 2, এই x প্লাস 2 কাটা যায়, তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস এর 2,
থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 2x প্লাসের 4। তাহলে এক্স এর মান মাইনাসের 2টা বসাই দাও, তাহলে মাইনাসের 2 তার উপরে স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4 হবে, আর এখানে আছে আমাদের 4, তাহলে 4 প্লাস 8 তাহলে হচ্ছে 12 অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1। আমরা এবার যাবো হচ্ছে টাইপ 2 তে। টাইপ 1 ছিল আমাদের সাধারণ নিয়ম, মানে নরমাল আমরা কিছু সূত্র ব্যবহার করেই অ্যান্সারগুলো বের করে ফেলতে পারি। টাইপ 1 এর প্রবলেমগুলো নরমালি আমাদের ক নাম্বারে আসে, তো ম্যাক্সিমাম টাইমসে আসে না, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে টাইপ 2টা আমাদের বেশ ইম্পর্টেন্ট। তাহলে ঢুকি আমরা দেখি টাইপ 2 তে। টাইপ 2 হচ্ছে এরকম যে যদি এরকম হয়, যদি কখনো এরকম দেখো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স, মানে সব সময় আমাদের লিমিটটা থাকবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। যদি এরকম হয় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে একটা ফাংশন নিচে আরেকটা ফাংশন, হ্যাঁ, উপরে একটা রাশি আছে নিচে আরেকটা রাশি আছে, যদি এরকম পাও লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হওয়া লাগবে, উপরে একটা রাশি নিচে আরেকটা রাশি হবে, ঠিক আছে। যদি এরকম হয় এই আকারের থাকলে, এই আকারের থাকলে থাকলে লব ও হর হতে, লব ও হর মিলিয়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কমন নিয়ে সমাধান সহজতর। কেমন? তো যদি এই ফর্মে থাকে তাহলে আমরা লব হর থেকে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত, শুধু লবের সর্বোচ্চ ঘাত শুধু হরের সর্বোচ্চ ঘাত, ব্যাপারটা এরকম না, লব হর মিলায়ে দেখবো যে কোথায় সর্বোচ্চ ঘাত আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটাকে আমরা কমন নিব। একটা এক্সাম্পল দেখি, আমাদের এই প্রবলেমটা কুয়েট 8-9 সালে আসছিল। প্রবলেমটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাসের 2x। তাহলে কি বলছিলাম বলো দেখি, লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটাকে আমরা বাছাই করব। তাহলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, তাই তো। তাহলে লবের সর্বোচ্চ ঘাত কত? 4। হরের সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 4 হয়েছে। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিব লব এবং হর উভয় থেকেই। এরকম ব্যাপারটা হয়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা এখান থেকেও এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিব, আমরা নিচের থেকেও এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে হয় 1 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে কি হবে, ব্যাপারটা এরকম, কমন নেওয়া মানে কি ভাগ করে না, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এরকম, মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 এরকম হচ্ছে না ব্যাপারটা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এখানে কমন নেওয়া মানে কি, এখানে ভাগ করতে হবে না, তাই তো ব্যাপারটা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এখানে তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটাকে ভাগ করে দাও, এক্স টু দি পাওয়ার 4 তাহলে থাকে হচ্ছে 3 প্লাস, তাহলে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা লব হতেও এক্স টু দি পাওয়ার 4 আমরা কমন নিছি, তাহলে আমাদের এই অংশটা আসলো, হর হতেও আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে আমাদের এই অংশটা আসলো। তাহলে দেখি তো ফাইনালি আমরা কি আসতেছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা যায়, উপরে থাকে 1 প্লাস 3 ইনটু এখানে আছে 2 এখানে আছে 4, তাহলে পাওয়ার 2 কাট যাবে, তাহলে 3 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। নিচে আসি, এখানে থাকবে হচ্ছে 3, এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমাদের এখানে থাকে 1 বাই এক্স, একটা এক্স থেকে যায়, এখানে আছে একটা এক্স, এখানে চারটা আছে, তাহলে এখানে তিনটা থাকবে, তাহলে মাইনাস 2 ডিভাইডেড এক্স কিউব, এটা থাকে বলো দেখি, তাই থাকে না? ওকে, এবার দেখো আমরা তো মোটামুটি একটা আংশিক পরিবর্তন করছি, আমরা বলছিলাম যে কোনো একটা পরিবর্তন করার পর আমরা এক্স এর মানটা বসাই দেখবো সেখান থেকে সাংখ্যিক কোনো মান পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে সেটাই অ্যান্সার। আচ্ছা বলো তো দেখি, কোন একটা সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, কোন একটা সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি আসবে? 0 আসবে, বলো তো কেন?
বলো তো কেন? কয়টা লিখে দিই, হ্যাঁ আমাদের কয়েকটা কাজে লাগবে, কয়েকটা একবারে লিখে দিই। বলো, এ ডিভাইডেড ইনফিনিটি মানে জিরো কেন? আবার ইনফিনিটি ডিভাইডেড এ মানে হচ্ছে ইনফিনিটি, বলো কেন? কমন সেন্স দিয়ে বলো কেন? তারপর যদি বলি যে এ ইন্টু ইনফিনিটি, এই মানটাও ইনফিনিটি, কেন? কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে জিরো আসে, ইনফিনিটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ইনফিনিটি আসে, ইনফিনিটির সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করলেও ইনফিনিটি আসে। একটু কমন সেন্স দিয়ে বুঝাই। ধরো আমার কাছে, ধরো আমার কাছে 10টা আম আছে, আমি ভাগ করবো ইনফিনিটি দ্বারা, এর মানে কি? আমি 10টা আম থেকে ইনফিনিটি সংখ্যক আম নিয়ে আমি এক একজনকে দিব, তাই তো ব্যাপারটা? ধরো ওরা দাঁড়ায় আছে আম নেওয়ার জন্য, হ্যাঁ ওরা আম নেওয়ার জন্য দাঁড়ায় আছে, অনেক অনেকজন দাঁড়ায় আছে, তো ওদের আমের চাহিদা হচ্ছে ইনফিনিটি সংখ্যক, মানে ওদের একজন নিবে হচ্ছে ইনফিনিটি সংখ্যক আম। তাহলে বলো দেখি, আমার কাছে আম আছে 10টা, আমি এখান থেকে ইনফিনিটি সংখ্যক আম নিয়ে ওকে দিলাম, তাহলে অর্থলির কতটুকু পূর্ণ হইলো? কিছুই পূর্ণ হয়নি, এতটুকু অংশ পূর্ণ হয় না। মানে একটা সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেওয়া, যে কথা সমুদ্রে যতটুকু পরিবর্তন হয় ব্যাপারটা এরকম হচ্ছে না। আমার লাগবে ইনফিনিটি সংখ্যক আম, মানে কত বিশাল সংখ্যা, হিসাব আছে? মানে ওর আম লাগবে ইনফিনিটি সংখ্যক, আমি দিলাম 10টা, না হইলো কিছু? 10টা আম থেকে ইনফিনিটি সংখ্যক আম নিব, এটা হইলো কিছু? বলো, হইলো কিছু? না। তার মানে আমার কাছে আম আছে 10টা, ওর থলি পূর্ণ হইতে লাগবে ইনফিনিটি সংখ্যক, আর এই ইনফিনিটি সংখ্যক থলিতে যদি আমি 10টা আম দিই, ওর একটা ফোঁটাও হবে না। তার মানে রেজাল্টটা কত হচ্ছে? একজনও পাইতেছে না, মানে আমাদের আমের থলি একজনেরও পূর্ণ হচ্ছে না, মানে জিরো। তাহলে কোন একটা সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে মানটা আসে জিরো, মানটা আসে জিরো। এবার বলো দেখি, ইনফিনিটি দ্বারা যদি আমরা এ কে ভাগ করি তাহলে ইনফিনিটি কেন হবে? বলো দেখি, সিমিলার একটা কমন সেন্স দিয়ে বলো দেখি, এখানে ইনফিনিটি ডিভাইডেড ধরো এ, এইবার মনে করো যে ওর আমের থলি পূর্ণ হইতে লাগে এ সংখ্যক আম। ধরো আমি এখানে 5 লিখলাম, মানে 5টা আম হইলে ওর থলি পূর্ণ হয়ে যায়, তাহলে ও খুশি। আমার কাছে আম আছে ইনফিনিটি সংখ্যক, আমি তার থেকে 5টা আম নিয়ে আমি ওকে দিলাম, তাই ও খুশি হয়ে গেল। আমাদের ইনফিনিটি এত বড় একটা সংখ্যা, এখান থেকে 5টা আম নিলে আর কিছু আসে যায় না, ইনফিনিটি থাকে। আমি ওর থেকে আবারও 5টা আম নিয়ে আমি ওকে দিয়ে দিলাম 5টা আম, ও খুশি। আবারও এখান থেকে 5টা আম নিয়ে ওকে দিলাম, তাহলে ও খুশি। এইভাবে ইনফিনিটি সংখ্যক আম থেকে আমি 5টা করে আম অনেকজনকে দিতে পারবো না? শেষ করতে পারবো দিয়ে? না, তার মানে ইনফিনিটি আনসার হয়ে যাবে। তার মানে ইনফিনিটিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেও আমাদের মানটা আসে ইনফিনিটি। ঠিক আছে, জাস্ট কমন সেন্স দিয়ে বললাম, হ্যাঁ কমন সেন্স। ক্লিয়ার এটা? তার মানে কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে মান আসে জিরো, আর ইনফিনিটিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মান আমাদের ইনফিনিটি আসে। এটা আমাদের অনেক সময় কাজে লাগবে। তাহলে ব্যাপারটা এখানে কিরকম হয় দেখো দেখি, দেখো এখানে কি হয়। আমরা যদি এইখানে এক্স এর মান ইনফিনিটি বসাই দিই, তাহলে এখানে আছে 1 প্লাস, দেখো তো 3 ডিভাইডেড ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি এমনি একটা বড় সংখ্যা, ধরো 5, 5 স্কোয়ার করলে 25 হয় না? তাহলে 5 স্কোয়ার 25, তাহলে 5 সংখ্যা থেকে তার স্কোয়ারটা বড় না? তো ইনফিনিটি এমনিতেই একটা বড় সংখ্যা, এটাকে আমি আবার স্কোয়ার করতেছি, সেটা কি আরো বড় হয়ে যাবে না? তার মানে ধরো এটা ইনফিনিটি হলো, মানে আলফা ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি। তাহলে কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি আসে? জিরো আসে। তাহলে এই মানটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, প্লাস প্লাস না এখানে মাইনাসের আছে। বলে 1 কে আমরা x টু দি পাওয়ার 4 মানে ইনফিনিটি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, তাহলে ইনফিনিটির পাওয়ার 4 মানে আবার ইনফিনিটি, কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে আসে জিরো, তার এই মানটা জিরো হয়ে গেল। নিচে আসে আবার 3 প্লাস 1 ডিভাইডেড ইনফিনিটি মানে হচ্ছে জিরো, 2 ডিভাইডেড ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি, 2 ডিভাইডেড ইনফিনিটি মানে হচ্ছে জিরো। তাহলে আমাদের এই সবকিছু জিরো হয়ে যায়, এই সবকিছু জিরো হয়ে যায়, থাকে হচ্ছে 1 ডিভাইডেড 3 মানে 1/3 হচ্ছে অ্যান্সার। এটা ক্লিয়ার হয়েছে? আশা করি এটা ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, আছে কোনো ঝামেলা? ওকে, আমরা এই জিনিসটায় একটা ট্রিক্স ব্যবহার করব। আমি আরো করাবো, দুই একটা আছে, হ্যাঁ আমি আর দু একটা করাবো, এইভাবে করাবো, তোমাদের আর ঝামেলা হবে না আশা করি, যদিও ঝামেলা থাকে। তবে আমি আগে একটা ট্রিক্স এখানে শেয়ার করব, যে এই প্রবলেমগুলো আমরা চাইলে দেখা মাত্র অ্যান্সার বলতে পারি। কিভাবে? ট্রিক্সটা হচ্ছে এরকম, এই ফর্মের ট্রিক্সটা হচ্ছে এরকম। আমি প্রত্যেকটা টাইপের ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ টাইপ 1এও আমাদের ট্রিক্স আছে, টাইপ 1এও ট্রিক্স আছে, আমি দেই নাই কারণ হচ্ছে
আমরা এই লিমিটের প্রত্যেকটা অঙ্ক চাইলে একটা ট্রিক্স দিয়ে করতে পারি, কিন্তু ওই ট্রিক্সটা ফেলতে গেলে আমাকে আগে অন্তরীকরণ পারতে হবে। মানে ধরো এই যে x⁴ + 3x² - 1 এর অন্তরীকরণ কি হবে সেটা আমাকে পারতে হবে। যেহেতু আমরা এখন এটা পারি না, আমরা আগে অন্তরীকরণ শিখবো, তারপরে এই ট্রিক্সটা শিখবো। এই ট্রিক্স দিয়ে আমাদের এই 9.1 এর সবগুলো অঙ্কই সলভ করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা আমরা আগে এই ফর্মের ট্রিক্সটা দেখবো। যে যদি এই ফর্মে থাকে, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f(x) / g(x) যদি এরকম হয় তাহলে অ্যান্সারটা হবে এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f(x) / g(x) অ্যান্সারটা হবে এরকম। উপরে হবে লব ও হর মিলিয়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। কেমন সহগ কিন্তু, হ্যাঁ, লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। নিচে কি হবে, নিচেও এই লব ও হর মিলিয়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগই হবে। ব্যাপারটা কিরকম এটাই খেয়াল করো। 4 নাম্বারটা কি দেওয়া ছিল, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴ + 3x² - 1/3x⁴ + x³ - 2x = কত হবে? তাহলে ব্যাপারটা দেখো কি হয়, লব হর মিলিয়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। তাহলে লব এবং হর, লবে আছে সর্বোচ্চ ঘাত 4, হরে আছে সর্বোচ্চ ঘাত 4, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 4 হয়েছে। তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এটা আমরা ফিক্স করে ফেললাম, প্রথম কাজ গেল। তাহলে বলো দেখি উপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কোনটা? এই যে এইটা, এর সহগ কত? 1 × x⁴, তাই তো? কোন কিছু নাই মানে কি 1 আছে না, বলো 1 × x⁴, তার মানে উপরে হচ্ছে 1। দেখো তো নিচে আমাদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কোনটা? এই যে x⁴, এইটা x⁴, এর সহগ কত? 3, তাহলে এই যে 1/3 হচ্ছে অ্যান্সার। দেখছো, এটা আমাদের অ্যান্সার। তার মানে যদি এরকম হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f(x) / g(x), তাহলে আমরা কি করবো? উপরে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ, নিচে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ বসাই দিব, যা আসবে তাই অ্যান্সার। আমরা এরকম লিমিটের ম্যাক্সিমাম প্রবলেমস গুলাই দেখা মাত্রই অ্যান্সার বলে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমরা এইখানে যত ধরনের হওয়া সম্ভব এরকম প্রবলেমস আমি সবগুলো এক একটা করে হচ্ছে আমি ফর্ম দেখাচ্ছি। ধরো এরকম আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি l × x² + m × x + n ডিভাইডেড a × x² + b × x + c। ধরো এরকম আছে, তাহলে বলো দেখি লব হর মিলায় সর্বোচ্চ ঘাত কত? এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে 2 ফিক্স হলো। তাহলে লব হর মিলায় উপরে কি হবে? লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ, তাহলে 2 বিশিষ্ট চলক হচ্ছে x², তার সহগ l, তাহলে আমাদের l, নিচে x² এর সহগ a, তাহলে হচ্ছে a, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা দ্বিতীয় আরেকটাতে আসি। যদি এরকম হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরো এরকম আছে mx + n ডিভাইডেড ax² + bx + c। খেয়াল করে দেখো তো এইখানে আমাদের লবে আমাদের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, এখানে আছে x⁴, তাহলে সর্বোচ্চ ঘাত কত? 1 না, বলো লবে। আর নিচে এখানে আছে 1, আর হরের সর্বোচ্চ ঘাত কত? 2। আমরা কি বলছিলাম? লব হর মিলায় সর্বোচ্চ ঘাত, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয় না, তাহলে 2 ফিক্স হলো। তাহলে আমরা এই চিন্তা বাদ দেই, এবং এই চিন্তাটাও বাদ দিই। তার মানে বুঝলাম যে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে আমাকে উপরে কি নিতে হবে? 2 ঘাত বিশিষ্ট চলকের সহগ। বলো তো এখানে কি 2 ঘাত বিশিষ্ট চলক আছে? নাই তো। তাহলে কি করতে পারি আমরা? এই যে +0 × x², এই যে আছে। আমরা ভাবতেছিলাম যে এখানে x² নাই, কিন্তু আছে। কিভাবে আছে? 0 × x² আকারে আছে। তাহলে 0 × x², তাহলে আমাদের 2 ঘাত বিশিষ্ট চলকের সহগ কত হচ্ছে? 0, তাহলে উপরে হচ্ছে আমাদের 0, নিচে 2 ঘাত বিশিষ্ট চলকের সহগ হচ্ছে a, তাহলে নিচে দিলাম হচ্ছে a, তাহলে 0 ডিভাইডেড a। 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের 0 আসে। আমরা আগে দেখছিলাম 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 আসে। আমাদের লাস্ট ফর্ম দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ধরো এরকম আছে
এল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ডিভাইডেড বি এক্স প্লাস সি। তাহলে বলো দেখি কি হবে। আমাদের লবের সর্বোচ্চ ঘাত 2, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। আমরা বলছিলাম লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হওয়া লাগবে, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে উপরে হবে এক্স স্কোয়ারের সহগ কত এল, নিচেও হবে এক্স স্কোয়ারের সহগ। যেহেতু এক্স স্কোয়ার নাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 0 ইন্টু এক্স স্কোয়ার তারপরে প্লাস, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সহগ কত 0 0। আমরা জানি কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কি আসে, ইনফিনিটি আসে। তার মানে এরকম থাকলে অ্যান্সারটা হবে ইনফিনিটি। তাহলে সিম্পলি একটু বলে দেই, শর্ট ট্রিক্সগুলো এরকম। যদি আমাদের সর্বোচ্চ ঘাত উপরে নিচে সমান হয়, এই কথা কিন্তু ইম্পর্টেন্ট যে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত, শুধু লবের সর্বোচ্চ ঘাত শুধু হরের সর্বোচ্চ ঘাত, ব্যাপারটা কিন্তু এরকম না। লব হর মিলায় সর্বোচ্চ ঘাত যেটা, তার উপর ভিত্তি করে আমাদের এই মানগুলো নিতে হবে। যদি সর্বোচ্চ ঘাত লব এবং হরে সমান হয়, তাহলে তাদের সহগ যা বসাই দিব, তাই হচ্ছে অ্যান্সার। যদি সর্বোচ্চ ঘাত উপরে না থাকে, আমাদের লবের যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ না 0 হয়, তাহলে অ্যান্সারটা 0 আসবে। যদি উপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক না থাকে, তাহলে অ্যান্সারটা 0। আর যদি নিচে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক না থাকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটি। আর ব্যাপারটা আসলে কিরকম, এইরকম বললাম যে এখানে আমাদের সর্বোচ্চ ঘাত নাই মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 0, আর এক্স স্কোয়ার সহগ এ মানে 0 বাই এ মানে 0। আর এখানে যেহেতু এক্স স্কোয়ার নাই, তার মানে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে নিচে হচ্ছে 0, উপরে এক্স স্কোয়ার সহগ হচ্ছে এল, তাহলে এল ডিভাইডেড 0 মানে ইনফিনিটি। তাহলে সিম্পলি আমাদের টাইপ 2টা হচ্ছে এরকম, যদি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হওয়া লাগবে, উপরে একটা রাশি বা ফাংশন, নিচে একটা ফাংশন। যদি এরকম হয় লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স, তাহলে আমরা লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটাকে আমরা কমন নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রিটার্নের বেলায় মনে রাখবে এইভাবে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটা আমরা কমন নিয়ে নিব, কমন নিয়ে আমাদের সমাধানটা সহজতর হবে। আর ট্রিক্সটা হচ্ছে কি, উপরে হবে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক এর সহগ, মানে লবের পার্টটাতে, হরের পার্টটাতে কি হবে, ওই লব হর মিলায় সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। সিম্পল, এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বাকি প্রবলেমগুলো দেখো আমরা হাতের নিমিষে করে ফেলবো। দেখো 5 নাম্বার বলো দেখি অ্যান্সারটা কি হবে। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস 7x ডিভাইডেড 5x স্কোয়ার মাইনাস 6, বলো অ্যান্সারটা কি হবে। এটা আসছিল রাজশাহী বোর্ড 23 এমসিকিউতে আসছিল। বলো বলো বলো। যদি আমরা এটা ম্যানুয়ালি করতে যাই, তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে এই পর্যন্ত চলে আসবে, কিন্তু ট্রিক্স দিয়ে করলে দেখবা আর অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, দেখো কি হবে, বলো কি হবে। দেখো আমাদের লবে সর্বোচ্চ ঘাত 2, হরে সর্বোচ্চ ঘাত 2, তাহলে লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমরা কি করব, উপর থেকে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ নিব, তাহলে এক্স স্কোয়ার সহগ 1, আর নিচের থেকে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ নিব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সহগ 5, তাহলে 1 ডিভাইডেড 5 হচ্ছে অ্যান্সার। ইজ ক্লিয়ার? ওকে, আসি এবার এটাতে আসলে দেখি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 7 ডিভাইডেড 6x প্লাস 7 ডিভাইডেড 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটা আসছিল ঢাকা বোর্ড 22 এমসিকিউতে। বড়টা কি হবে, বড়টা কি হবে। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে কি বললাম, লবে সর্বোচ্চ ঘাত 2, হরে সর্বোচ্চ ঘাত 2, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত কত হলো 2, তাহলে লবের সর্বোচ্চ ঘাতের সহগ 2, হরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ 3, তাহলে 2/3 হচ্ছে অ্যান্সার। শেষ। ওকে, তারপর যাই দেখি। এটা আসলে আমাদের গুচ্ছ কি বলে, হ্যাঁ গুচ্ছতে আসছিল, গুচ্ছ 22 একটা এমসিকিউতে আসছিল এটা। দেখো মজার একটা এমসিকিউ, 7 নাম্বার। বলা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, 3 ডিভাইডেড এক্স কিউব প্লাস 7, 5 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, 6 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 5। দেখো দেখে মনে হচ্ছে যে আহামরি কি একটা জিনিস, কিন্তু খুবই সিম্পল যদি আমরা এই কয়েকটা লাইন মনে রাখতে পারি। তাহলে দেখাই এই প্রবলেমের সলভটা আসলে কি হবে। 7 নাম্বার দেওয়া আছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা এক্স স্কোয়ার গুলা গুণ করে দিব। হ্যাঁ, তাহলে 2x স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এরপর 3x স্কোয়ার বাই এক্স কিউব প্লাস 7, এরপর 5x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, এরপর 6x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এটা তোমাদেরকে মনে আছে আমরা বলছিলাম দুটি ফাংশনের
যোগফলের লিমিটিং ভ্যালু বের করা যে কথা, তাদের আলাদা আলাদা লিমিটিং ভ্যালু বের করে যোগ করে একই কথা। তার মানে আমরা চাইলে এগুলাকে আমরা আলাদা করতে পারি, যে x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x স্কয়ার বাই x কিউব প্লাস 7 প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 6x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 5। আমি কিন্তু ম্যানুয়ালি দেখাচ্ছি, হ্যাঁ ম্যানুয়ালটা দেখাচ্ছি। বা আচ্ছা আমি এখানে শর্টকাটে দেখাই দিই, ঠিক আছে, এখানে শর্টকাটে দেখাই দিই, তোমাদের এত কিছু লিখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখলাম। হ্যাঁ, তোমরা এইটুকু বোঝার পর ওটা দেখে দেখে অ্যান্সার বলে দিতে পারবা। বলো দেখি, এখানে সর্বোচ্চ ঘাত কত? দুটা মিলায় এখানে সর্বোচ্চ ঘাত আছে 2, এখানে আছে 4, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত 4। তাহলে উপরে কিন্তু x টু দি পাওয়ার 4 নাই, তাহলে x টু দি পাওয়ার 4 নাই মানে কি x টু দি পাওয়ার 4 এর সহগ 0, তাহলে 0 ডিভাইডেড এখানে x টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 1, তো 0 ডিভাইডেড 1 মানে 0, তাহলে এখান থেকে আমাদের কি আসবে 0 আসবে। প্লাস এখানে আসি, লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এখানে তো x টু দি পাওয়ার 3 নাই, x টু দি পাওয়ার 3 নাই মানে কি 0 ইনটু x কিউব, তাহলে x কিউবের উপরে হচ্ছে x স্কয়ার সহগ 0, তাহলে 0 ডিভাইডেড এখানে x স্কয়ার সহগ হচ্ছে 1, 0 ডিভাইডেড 1 মানে হচ্ছে 0 প্লাস এখানে আসি, এখানে লবে আছে সর্বোচ্চ ঘাত 2, এখানে আছে লব সর্বোচ্চ ঘাত 2, তাহলে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 5 আর নিচে x স্কয়ার সহগ হচ্ছে 1, তাহলে 5/1 প্লাস এখানে লব হর মিলায় সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে x স্কয়ার সহগ 6, এখানে x স্কয়ার সহগ 1, তাহলে ডিভাইডেড 1, তাহলে 5 প্লাস 6 মানে 11 হচ্ছে অ্যান্সার। বল এটা কি করার দরকার আছে? এটা করার দরকার আছে? দেখো এখান থেকে বললে পাওয়া যায় না, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে x টু দি পাওয়ার 4 এর, মানে 4 হচ্ছে সর্বোচ্চ ঘাত, তার মানে আমাকে x টু দি পাওয়ার 4 এর সহগ নেওয়া লাগবে। তার উপরে আমাদের এখানে x টু দি পাওয়ার 4 নাই, তার মানে 0, এখানে x টু দি পাওয়ার 4 মানে 1, x টু দি পাওয়ার 4 এর সহগ মানে 1, তো 0/1 মানে 0। সিমিলারলি এখানে 0/1 মানে 0 হবে, তাহলে এগুলো আমাদের 0 হয়ে গেল, বাকি আছে এগুলা, এখানে আছে x স্কয়ার, এই x স্কয়ার এখানে গুণ করলে হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার সহগ 5, এখানে x স্কয়ার সহগ 1, তাহলে 5/1 মানে 5, এখানে সিমিলারলি 6 ইনটু x স্কয়ার, তাহলে x স্কয়ার সহগ 6, এখানে x স্কয়ার সহগ 1, তাহলে 6 ডিভাইডেড 1 মানে 6, তাহলে 5 প্লাস 6 মানে 11। তো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে ইজি। ক্লিয়ার? ওকে, এরপরে যাই। টাইপ 2 তে আমাদের আর কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট একটা প্রবলেম আর একটা প্রবলেম আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, যেহেতু মাত্র একটা অঙ্ক দেখাইছিলাম ম্যানুয়াল, মানে সিকিউতে কিভাবে করবা মাত্র প্রথম অঙ্কটা দেখাইছিলাম, আমি আরেকটা অঙ্ক চাচ্ছি যে ম্যানুয়ালি কিভাবে করবা সেটা দেখাই। ধরো এই প্রবলেমটাই 6 নাম্বার, আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যদি সিকিউতে আসে তাহলে কিভাবে করবে সেটা দেখাচ্ছি। 2x স্কয়ার প্লাস 6x প্লাসের হচ্ছে 7 ডিভাইডেড 3x স্কয়ার মাইনাসের 4x প্লাসের 3। তাহলে আমরা কি বলছিলাম, যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x ডিভাইডেড g of x এই ফর্মে পাই, তাহলে আমরা লব হর মিলায়ে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকটাকে আমরা কমন নিয়ে নিব। তাহলে লবের সর্বোচ্চ ঘাত 2, হরের সর্বোচ্চ ঘাত 2, তাহলে আমরা x স্কয়ারটাকে কমন নিয়ে নিব, x স্কয়ার কমন, তাহলে 2 প্লাস 6x বাই x স্কয়ার প্লাস 7 বাই x স্কয়ার, এখানে আমরা x স্কয়ারটা কমন নিয়ে নেব, তাহলে 3 প্লাস 3 এখানে মাইনাস 4x বাই x স্কয়ার প্লাস 3 ডিভাইডেড x স্কয়ার, এরকম। তাহলে ফাইনালি হয় এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার কাটা যায়, থাকবে হচ্ছে 2 প্লাস 6x বাই x স্কয়ার মানে হচ্ছে 6 ডিভাইডেড x প্লাস 7 বাই x স্কয়ার 7 ডিভাইডেড x স্কয়ার, নিচে 3 মাইনাস এই x একটা x কাটা যায়, তাহলে 4 ডিভাইডেড x, আর এখানে হয় প্লাসের 3 ডিভাইডেড x স্কয়ার। এবার তাহলে তুমি ইনফিনিটি মানটা বসাই দাও, তাহলে 2 প্লাস x এর মান ইনফিনিটি বসাই দাও, তাহলে 6 ডিভাইডেড ইনফিনিটি মানে হচ্ছে 0 প্লাস 7 ডিভাইডেড ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি, কোন সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে হয় 0, তাহলে 0। সিমিলারলি নিচে 3 মাইনাস 4 ডিভাইডেড ইনফিনিটি মানে হচ্ছে 0 প্লাস 3 ডিভাইডেড ইনফিনিটি স্কয়ার মানেও 0, তাহলে অ্যানসারটা কত হচ্ছে 2 ডিভাইডেড 3 হচ্ছে অ্যানসার। যদি আমাদের সিকিউতে আসে তাহলে এইভাবে করবা, যদি এমসিকিউতে আসে তাহলে আমাদের শর্টকাটটা দেখলাম সেভাবে করবা। আমাদের ক্লাস 1টা এখানেই শেষ, তোমাদের ক্লাস 2 দেখার আমন্ত্রণ রইল। আমরা প্রত্যেকটা প্রবলেমে এভাবে ট্রিক্স ইউজ করার চেষ্টা করব এবং ইজিলি সলভ করার চেষ্টা করব।
এবং পুরো অন্তরীকরণ পাঠটাই আমরা খুব সুন্দর এবং মজা করে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।